সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় দলীয় নির্দলীয়র দোটানায় স্থানীয় নির্বাচন। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন রাজনীতিবিদ ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর আবু সাঈদ, রয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ, এবং রয়েছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপপের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। নিরাপত্তা জোরদারে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে বসানো হয়েছে আর্চওয়ে। প্যারিসে হামলার পর সতর্ক অবস্থানে বাংলাদেশ, জানালেন আইজিপি। প্যারিসে এক হামলাকারীকে আটকের খবর অস্বীকার বেলজিয়ান পুলিশের। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের। ওয়াশিংটনে হামলার হুমকি দিল আইএস। 5 বছর আগে নিষ্পত্তি হয়ে যাওয়া বিষয়ে প্রশ্ন তোলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী করা রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট। সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধাদের বয়স সীমা 65 বছর বহাল রেখে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। 2 মাসের মধ্যে মন্ত্রিসভায় তোলার আদেশ। এবং ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর পর লাশকে রোগী সাজিয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তির চেষ্টা, একজন আটক, ক্লিনিকের সবাই লাপাত্তা। আমরা শিরোনামগুলো দেখলাম। আমরা আজকের আলোচনাটা শুরু করতে চাই ডক্টর তোফায়েল আহমেদ আপনাকে দিয়ে। আমরা একটু পেছনে যদি তাকাই, আমরা জানি গত মাসের 12 তারিখে 12 অক্টোবর মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত হয়েছিল যে এখন থেকে এই ধরনের সিদ্ধান্ত আওয়ামী লীগের অনেক 6 বছর আগেই আওয়ামী লীগ 2008 সালে নির্বাচিত হয়ে ঘোষণা দিয়েছিল যে স্থানীয় সরকার নির্বাচন হবে দলীয়ভাবে করার সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তই আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হলো যে গত 12 অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে যে দলীয়ভাবে সব নির্বাচন হবে, স্থানীয় সরকার সব নির্বাচন। এটা নিয়ে কিছু একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল। বিএনপি একটা প্রতিক্রিয়া দিয়েছিল, সরকার অসাধু উদ্দেশ্যেই এটা করতে যাচ্ছে। আর যারা এটা সমর্থন করেছিলেন তারা বলেছিলেন ভালো হয়েছে, তৃণমূল পর্যায়ে রাজনৈতিক দলগুলো সুসংগঠিত হবে। কিন্তু এখন আমরা দেখলাম কালকে একটি সংশোধনী বিল আনা হয়েছে, যে আইন পাশ হওয়ার পর তো সেটা অধ্যাদেশ হলো, অধ্যাদেশ দেওয়ার পর সেই অধ্যাদেশে এখন সংশোধনী আনার জন্য বিল আনা হয়েছে, যেটা আমরা সবাই জানি, যে জন্য আলোচনা করতে যাচ্ছি, যে মাথা হবে রাজনৈতিক, দেহ হবে অরাজনৈতিক। এইভাবে মাথা আর দেহ 2 রকম ভাবে হতে যাচ্ছে। এটাই মানে সোজাভাবে বললে এটাই বলা যায়। তো আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে কিভাবে দেখছেন এই বিষয়টি? আপনি খুব সুন্দরভাবে বললেন মাথা এবং শরীর সম্পর্কে। আমরা এটা প্রথমত হচ্ছে লোকাল গভর্নমেন্ট দেশে কাজ করছে কিনা, না করলে কেন করছে না। এই না করা এবং করার পিছনে দলীয় অদলীয় কোনো বিষয় ছিল না। তবে নির্বাচন মানেই রাজনীতি। কোনো সময় রাজনীতি এবং নির্বাচনকে আলাদা করা সম্ভব হয় না। এটা যদি ধরেন পাকিস্তান সময়ের সেই শেষ দশকের আইয়ুব খানের সময় থেকেও যদি ধরি, এটা মোর অর লেস লোকাল গভর্নমেন্ট পলিটিসাইজ হয়ে আসে। বেসিক ডেমোক্রেটসরা কনভেনশন মুসলিম লীগে অথবা কিছু কিছু তখন আওয়ামী লীগের ছিলেন। পরবর্তীতে যারাই, কারণ রাজনীতির সাথে এগুলো সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা সম্ভব না, কিন্তু দলীয় প্রতীক নিয়ে নির্বাচনটা হচ্ছিল না। এখন যখন প্রশ্ন আসলো যে দলীয় প্রতীকে নির্বাচন হবে, তখন একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা বলেছি যে হ্যাঁ, এটা ওয়ান অফ দ্য রিফর্ম এজেন্ডা হতে পারে, কিন্তু এটা অনলি রিফর্ম এজেন্ডা হয় না যে দলীয় প্রতীকে নির্বাচন করবো, সেটার জন্য আইন পাশ করব, সেটা নিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে আলাপ আলোচনা করে আমরা একাকার করে ফেললাম। এবং এটা 1 মাসের মাথায় 3 বার পরিবর্তন হয়ে যাচ্ছে। ঘোষণা ছিল 6 বছর আগে, ঘোষণা আছে, কিন্তু এবং এত তাড়াহুড়োর মধ্যে গিয়ে অর্ডিন্যান্স করে ফেলা হলো। অর্ডিন্যান্স করে এখন অর্ডিন্যান্সের পরে অর্ডিন্যান্সটা পার্লামেন্ট অধিবেশন করে এখন আইন পাশ করতে গিয়ে আবার অর্ডিন্যান্সে যা ছিল সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবর্তনটা যেটা আসলো, সেই পরিবর্তনটা যেটা আপনি বললেন, মাথা এবং শরীরকে আলাদা করে ফেলা হচ্ছে।
এই জাতীয় জগাখিচুড়িটা কিন্তু দলের জন্য, স্থানীয় সরকারের জন্য, কারোর জন্য কোনো মঙ্গল বয়ে আনবে বলে মনে হচ্ছে না। এই কারণগুলো এরকম। এখন ধরেন আমি জাস্ট টেকনিক্যাল একটা পয়েন্ট বলছি, দুটো পয়েন্ট বলবো টেকনিক্যাল, যেটা সরকারকে বিবেচনা করতে হবে এটা করতে গিয়ে। আপনি দলীয় প্রতীক দিয়ে চেয়ারম্যান বা মেয়র করলেন, কোনো কারণে যদি মৃত্যুজনিত কারণ হতে পারে, কোনো কারণে যদি সেই চেয়ারম্যান বা মেয়র অপসারিত হন, আমরা তো উদাহরণ আছে যে রাজনৈতিক কারণে অনেকের হচ্ছে, অনেক মেয়রকে অপসারিত করা হচ্ছে। তাহলে দলীয় প্রতীক দিয়ে যাকে আপনি সবার ভোটে নির্বাচন করে যিনি চেয়ারম্যান বা মেয়র হলেন, তাকে যখন রিপ্লেসমেন্ট দিবেন তখন তো ওখান থেকে প্যানেল মেয়র দিয়ে রিপ্লেসমেন্ট হবে না। এটা এটা যাচ্ছে না এর সাথে। কারণ তখন আপনাকে আইদার উপনির্বাচন করতে হবে এটা, কারণ নতুনভাবে যখন একজনকে করতে হবে তখন উপনির্বাচন করার প্রশ্ন আসবে। দ্বিতীয় হচ্ছে যে আপনি ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে, বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আবার ভিলেজ কোর্টের কিন্তু প্রধান। এখন দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করে একজনকে আপনি কোর্ট দিতে পারেন না, এটা যদি গ্রাম আদালত হয়ে থাকে, এটা ভিলেজ কোর্ট। এখন দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করে তার হাতে কিন্তু কোর্ট, সেখানে পরিবর্তনটা আনতে হবে। হ্যাঁ, এরকম আরো অনেকগুলো বিষয় আছে। আর এখন যদি নির্দলীয় দলীয়র মধ্যে পড়ে, প্রথমত হচ্ছে যে এমনিতেই চেয়ারম্যান এবং মেয়রের কাছে সমস্ত ক্ষমতা, এই প্রতিষ্ঠানটা যে আছে এটা খুব লবসাইডেড, এটা কিন্তু পাওয়ারটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড না, এবং এটা কাউন্সিলের হাতে কোনো পাওয়ার নেই। পাওয়ারটা কিন্তু এক্সিকিউটিভ পাওয়ারটা মূলত চেয়ারম্যান এবং মেয়রের হাতে, এবং সেই মেয়র এবং চেয়ারম্যানটা আপনি দলীয় প্রতীক দিয়ে দলীয় লোক করলেন, আর বাকি যারা আসলেন তারা তো আরও বেশি ডিসএম্পাওয়ার্ড হয়ে গেল এই সিস্টেমের মধ্যে এসে। তো আমরা যেটা প্রস্তাব করেছিলাম, জনাব প্রফেসর কলিমুল্লাহ কিন্তু আমরা এক ধরনের মত পোষণ করেছিলাম, সেটা হচ্ছে কাউন্সিল করেন আগে, কাউন্সিলটাই হচ্ছে মেইন। আমাদের দেশে কাউন্সিল সিস্টেম কাজ করছে না। কাউন্সিলটা আপনি দলীয় ভিত্তিতে নির্বাচন করেন, চেয়ারম্যান এবং মেয়রটা কাউন্সিলে ঠিক করবে, কার মেজরিটি আছে ওই কাউন্সিলের ভিতরে উনি মেয়র, ওরাই মেয়র ঠিক করবে। যেই দলের মেজরিটি কাউন্সিলে আছে তারাই কিন্তু মেয়র পাবেন, তারাই এক্সিকিউটিভ হবেন, বাকি অপোজিশন থাকবে উইদিন দি কাউন্সিল। সুতরাং এটা জাতীয় সরকার চলছে পার্লামেন্টারি সিস্টেমে, সেই পার্লামেন্টারি সিস্টেমের আদলে আপনি ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত সবগুলোকে একই আদলে আমরা নিয়ে যাই। এখন যেটা হচ্ছে যে বলছি যে এইটা কোনো রিফর্ম হলো না, যে শুধুমাত্র একটা পজিশনে দলীয় হবে, বাকিটা যা ছিল তাই থাকবে। তাতে করে কি হচ্ছে, আমার এখন ধরেন রিফর্মের প্যাকেজটা হওয়া দরকার ছিল, একটা বড় প্যাকেজ, এটা সময় নিয়ে চিন্তাভাবনা করে করা দরকার ছিল। কারণ এখন ইউনিয়ন পরিষদ একরকম কাঠামো, উপজেলা পরিষদের কাঠামো ভিন্ন রকম, জেলা পরিষদের কাঠামো আরও অন্যরকম। এরকম আমরা একটা সিমেট্রি আনা দরকার ছিল, একটা সাযুজ্যতা আনা দরকার ছিল সবগুলোর মধ্যে। এবং যদি আমি একটু সময় 1 মিনিট নিচ্ছি বেশি, ওয়েস্ট বেঙ্গলে, আমি দূরে যাওয়ার দরকার নেই, ওয়েস্ট বেঙ্গলে যদি দেখি আমরা, তাদের একটা আইন, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রাজ অ্যাক্ট 1973। সেই অ্যাক্টের অধীনে, একটা অ্যাক্টের অধীনে জেলা, উপজেলা আমাদের যেটা, তাদের হচ্ছে এটা পঞ্চায়েত সমিতি, আমাদের যেটা ইউনিয়ন পরিষদ তাদের একটা ভিলেজ পঞ্চায়েত। এই তিনটা নির্বাচন কিন্তু একই আইনে একই দিনে হয়, তাতে করে একই সময়কালের মধ্যে 3 জনের মেয়াদ শেষ হয়, এবং 3টা ইনস্টিটিউশনের মধ্যে এটা কোঅর্ডিনেশন হয়, কোঅপারেশন হতে পারে। এখন আমার এখানে কিন্তু একটার সাথে আরেকটার কিন্তু সম্পর্ক নাই। যেমন ধরেন ইউনিয়ন পরিষদ আইনে একটা বর্ণনাই উপজেলা সম্পর্কে, কিন্তু উপজেলা আইনের মধ্যে বলা হচ্ছে চেয়ারম্যানরা পদাধিকার বলে ওখানে মেম্বার হবেন। আবার ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারদের একটা অংশ গিয়ে ওখানে মহিলা কোটায় মেম্বার হবেন। জেলা পরিষদ আবার এগুলোর কোনো কিছুই নেই। জেলা পরিষদটা যে আইনটা আছে এখন, বিদ্যমান আইন, যেটা 2000 সালে পাশ করা, সেই আইন হচ্ছে ইলেকট্রাল কলেজ দিয়ে ইলেকশন হবে, এটা জনগণের ভোটে হবে না। এইরকম একটা জগাখিচুড়ি সিস্টেমের মধ্যে আমরা চলছি, সেই জন্য টোটাল সিস্টেমটাকে আমাদের রিফর্ম করা দরকার ছিল, একটা প্যাকেজ হিসেবে। এই একটা ছোট্ট এটা কোনো কাজ দিবে না, এটা আরো এখন নতুন করে একটু রাজনীতিবিদের কাছে, মানে আপনি এখন ক্ষমতাসীন দলের সাথে নেই, কিন্তু একসময় ক্ষমতাসীন দলের সাথেই ছিলেন। তো এই যে এই বিষয়টা যারা করবেন, রাজনীতিবিদরাই করবেন। আমরা এখন যে ক্ষমতাসীন দলের ক্ষেত্রে দেখি যে ঘোষণা কিন্তু হয়েছিল 6 বছর আগে। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ 2008 সালের নির্বাচনের পরপরই ঘোষণা করেছিলেন যে এই স্থানীয় সরকার নির্বাচন হবে দলীয় ভিত্তিতে। 6 বছর গ্রাউন্ড ওয়ার্ক কেমন হয়েছে আমরা জানি না, কিন্তু তার নমুনা কিন্তু আমরা দেখছি যে 1 মাস আগে সিদ্ধান্ত, পরবর্তীতে 1 মাসের মধ্যে চেঞ্জ, এবং তারপরেও যে বললেন যে কত অসঙ্গতি, কত কিছু। তো রাজনীতিবিদরা কেন একেবারে সঠিক দিক নির্দেশনা দিতে পারছে না? দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে নাই, কিন্তু দলের থিওরিটিক্যাল এবং আদর্শগত কর্মকাণ্ড আমি আছে। এটা বলে আমি বলতে চাই যে তৃণমূল পর্যন্ত রাজনীতি হবে,
রাজনীতি আছে, সংগঠন আছে, কিন্তু এই যে বিল আনছে এটা আইনে কতদূর পরিণত হবে 18 তারিখে আমরা বুঝতে পারবো। সেজন্য আমরা বলেছেন আগামী বুধবার, জি। দোটানায় জি। দোটানায় হবে কি হবে না, দোটানায়। এখন আমরা আগে আন্দাজ করতে পারি কি হবে। রাজনৈতিকরণ, রাজনীতি থাক, কিন্তু রাজনীতিকরণ যদি হয়ে যায় তাহলে দুটো দিক দেখা যাবে। একটা হলো সমাজ কাঠামো বর্তমান যে আছে সেটা আরো ভেঙে যাবে এবং তার ভিতরে আরো বেশি বিশৃঙ্খলা আসবে। আর 2 নম্বর হলো যে এখন গ্রামে গঞ্জে ইউনিয়ন পরিষদে যাই হোক না কেন, আমার দাদা পঞ্চায়েত ছিলেন, তখন এক ধরনের ছিল ইংরেজ আমলে, পরবর্তীকালে ইউনিয়ন পরিষদ আসছে, সেটাও দেখেছে। এখন লক্ষ্য করে যদি এই কাঠামোটা ভেঙে যায় তাহলে সম্প্রীতি এখন যে আছে, যে যে দলই করি না কেন গ্রামের ভিতরে, তারপরেও গ্রামীণ সমাজে একটা সম্প্রীতি কিন্তু সবসময় থাকে, চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে, ভারসাম্য একটা থাকে। এই ভারসাম্যটা রাজনীতিকরণের ফলে এবং সেই রাজনীতিকরণের আপনি টোটাল রাজনীতিক মানে দলীয় ভিত্তিরটাই বিরোধিতা করছেন। হ্যাঁ, রাজনীতিকরণের ভিত্তিতে জি, ক্ষমতাসীন থেকে ক্ষমতা প্রয়োগের মাধ্যমে এবং প্রজাতন্ত্রের প্রশাসনিক এক অংশের প্রধান হয়ে যে কর্মকাণ্ডগুলো চলবে উপর থেকে নিচ পর্যন্ত, সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এবং আমি মনে করি যে এটা বাংলাদেশে অভিনব, এবং শুধু বাংলাদেশেই না, আমার ক্ষুদ্র জ্ঞানে, ওনারা বিশেষজ্ঞ এই নিয়ে কাজ করেন, ক্ষুদ্র জ্ঞানে আমি যতদূর দেখেছি পাতা উল্টো বিভিন্ন দেশের, সেখানে এই ধরনের ওই বললেন মাথা একরকম আর শরীর একরকম, এরকম নাই। যদি করতে হয় টোটাল করতে হবে। মেয়র প্রতীক নিয়ে দাঁড়াবে, আপনি বলছেন যে রাজনীতি কাউন্সিল দাঁড়াবে, দলীয়ভাবে করতে হলে টোটালটাই করতে হবে, নির্দলীয়ভাবে করতে হলে টোটালটাই করতে হবে। টোটালটা করতে হবে। মাঝখানে গোজামিল দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না। জি, এবং আমি সেই অবস্থা চললে ডক্টর কলিমুল্লাহ আপনার কাছে আসতে চাই যে আমরা যেটা বারবারই বলতে চাচ্ছি যে এই রাজনৈতিক দল বা ক্ষমতাসীন দল এটা নিয়ে অনেক দিন গ্রাউন্ড ওয়ার্ক করার সুযোগ পেয়েছিল। আপনারা বিভিন্ন সভা সেমিনারে বিভিন্ন বিষয়ে বলেছেন, ওনা তো বই আছে, বই আছে, ওনারও বই আছে, ডক্টর তোফায়েলের বই আছে। তো এখন জিনিসটা হচ্ছে যে কেন তাহলে এই ক্ষেত্রে কাজ হচ্ছে না? স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে স্থানীয় সরকার ব্যবস্থা বারবারই উপেক্ষিতই থেকে যাচ্ছে। মানে এটা নিয়ে কথা বলা হয় কিন্তু কাজ হয় না কেন? এর শুরুটা আমাদের মহান সংবিধানেই নিহিত। যে আমি আপনার শুরু করার আগে আমি বললাম কথাটা, একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্ন নিয়ে আমার কথাটা সহ আপনি বলবেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন সুভাষ সাহেবের কাছে, যে স্থানীয় সরকার নির্বাচনে যারা নির্বাচিত প্রতিনিধিরা লোকাল এমপি ইচ্ছার বাইরে যাওয়ার শক্তি নাই কেন? আর রাজনৈতিক দলগুলো 3M-কে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে 3M-কে গুরুত্ব দেয় কেন? 3M মাস্টার মানি এবং মোটর সাইকেল। জি ধন্যবাদ। জি ডক্টর তোফায়েল উত্তর দিবেন আগে। আমি যেটা বলবার চেষ্টা করছিলাম যে এর সূত্রটা আমাদের সংবিধানেই নিহিত। প্রামাণিক যে ভার্সনটা সেটা বাংলা, এবং সেখানে স্থানীয় শাসনের কথা বলা আছে বারংবার। কোথাও একটি জায়গায়ও স্থানীয় সরকারের কথা বলা নেই। ইংরেজি যখন অনুবাদ করা হয়েছে সেই অনুবাদে স্থানীয় শাসনকে বলা হয়েছে লোকাল গভর্নমেন্ট। আমরা সেইখান থেকে নিজেদের মতো করে এটাকে স্থানীয় সরকার বানিয়ে নিয়েছি। তো বাংলাদেশ শুরু থেকেই হাঁটা শুরু করেছে এককেন্দ্রিক রাষ্ট্র হিসেবে ওই চারিত্র নিয়ে। তার সঙ্গে সংবিধানে প্রযুক্ত করা হয়েছে স্থানীয় শাসনের ধারণা। স্থানীয় শাসন আর স্থানীয় সরকারের মধ্যে গুণগত পার্থক্য আছে, সিমেন্টিক্সই তাই বলে দিচ্ছে। ফলে ওই অন্তর্নিহিত চেতনার কারণে তার বহিঃপ্রকাশটা আমরা একদম সর্বনিম্ন স্তর, যেটা আগে ইউনিয়ন কাউন্সিল থেকে পরে ইউনিয়ন পরিষদে পরিণত হয়েছে, তার মধ্যে পর্যন্ত দেখতে পাচ্ছি। আর তোফায়েল ভাই যে অভিমত ব্যক্ত করেছেন তার সঙ্গে অনেকাংশে আমি একমত, যে কেন্দ্রীয়ভাবে দেশ পরিচালিত হচ্ছে সংসদীয় গণতান্ত্রিক ধারায়,
আর এই স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠান কম বেশি পরিচালিত হচ্ছে রাষ্ট্রপতি শাসিত ধারায়। আমরা সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচন করছি চেয়ারম্যান সাহেবদের, মেয়র সাহেবদের বা সাহেবাদের, আর কাউন্সিলর এবং আপনার সদস্য যারা হচ্ছেন তারা কিন্তু অনেকটা টুটো জগন্নাথের ভূমিকায় রত। তো ফলে আপনার প্রাতিষ্ঠানিকভাবে যে একটা সংহত অবস্থায় পৌঁছানোর যে প্রয়াস সেটা ব্যাহত হচ্ছে মিসম্যাচের কারণে, এবং এক অর্থে খিচুড়ি যে ব্যবস্থাটি সেটি বহাল থাকছে। এখানে নতুন আপনার মাত্রা এসে যুক্ত হতে যাচ্ছে, সেটি হচ্ছে রাজনৈতিক প্রতীক বা দলের প্রতীক ব্যবহার করে নির্বাচনের আয়োজনটি, এবং তাও আবার একটা গ্র্যাজুয়ালিস্ট অ্যাপ্রোচে আমরা ইমপ্লিমেন্ট করবার একটা অবস্থা দেখতে পাচ্ছি এই সংশোধনীগুলোর মধ্য দিয়ে, যে যারা রাষ্ট্রপতি ঢঙে বহাল আছেন বা থাকবেন তারা দলীয় পরিচয় বহন করবেন, আর যারা আন্ডারডগ হিসেবে থাকবেন তারা আপনার নির্দলীয় সেই মৌতাতেই অবগাহন করবেন। তো ফলে এই মিসম্যাচটা রিকনসাইল করা সম্ভবপর তো হলোই না, বরং এই হায়াটাসটা আরো বাড়বে। এখন যে অবস্থাটা গেল এটা আরো বাড়বে। জি, আমি ডক্টর তোফায়েল আপনার কাছে, আপনি প্রায় বলে থাকেন যে স্থানীয় সরকারের দুর্বলতা শক্তিশালী করার কথা বলা হয়, কিন্তু আপনি আপনার লেখায় আমি দেখেছি যে আপনি বলেছেন স্থানীয় সরকার ঠিকই সবল আছে, জাতীয় সরকার এর মধ্যে, জাতীয় সরকার বলতে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় রাজনৈতিক সরকার এর মধ্যে হস্তক্ষেপ করে যে দ্বন্দ্ব সৃষ্টি করে তাতে একটা দুর্বলতার সৃষ্টি হয়, দ্বন্দ্ব সৃষ্টি হয়, যার কারণে দুর্বলতার সৃষ্টি হয়। হস্তক্ষেপ না করলেই সেই দুর্বলতা থাকে না, এই কথাটা আপনি বরাবরই বলে থাকেন। এই বিষয়ে আমরা একটু না, এটা আমি ওইভাবে বলি যে স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ, এই শব্দটা কিন্তু আমরা গত 20 বছর ধরে বিশেষ করে প্রজেক্টাইজেশন যখন হয় আর কি, প্রজেক্টের মাধ্যমে খালি শক্তিশালীকরণ, আমি সেই জন্য বলছি শক্তিশালীকরণ করা লাগবে না, এটা অলরেডি শক্তিশালী। কারণ এটা লোকালি যখন টাকা পয়সা যেত না, স্থানীয় সরকার যখন সাইড বাই যেটা বললেন, যখন এটা একদম ইউনিয়ন বোর্ড ছিল, তখনকার যে প্রেসিডেন্ট ছিলেন তার যে ক্ষমতা, তার যে প্রতিপত্তি, তার যে প্রভাব, এটা অনেক বেশি ছিল। সম্মান মর্যাদা সব লোকালি বাজেট কালেকশন করা হতো একেবারে। সেই জন্য বলছি এটা শক্তিশালী অলরেডি আছে, নতুন করে করণ করার দরকার নেই। করণ করতে গিয়ে যেটা হয়েছে, এটা যদি কিছু মনে না করেন আমি একটু বলি, শক্তির উপরে এত আঘাত করছি আমরা, শক্তির উপরে খালি ওই শক্তিটা উবে গেছে, শক্তিটা আর নাই, বাকিটা আছে শক্তিশালীকরণের বাকি শব্দটা আছে, শালীকরণটা আছে। এখন শালীকরণ হয়েছে, এটা শক্তিশালীকরণ আর হয়নি প্রজেক্টাইজেশনের মাধ্যমে, শক্তিটা উবে গেছে, শক্তিটা নাই আর শব্দের মধ্যে। এখন যে বিষয়টা এখন এসে যাচ্ছে হস্তক্ষেপ, কথা হচ্ছে লোকাল গভর্নমেন্ট কোনো সময় টোটালি সেলফ ম্যানেজ না। দুনিয়ার প্রতিটা দেশেই লোকাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের গ্র্যান্ড, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নিয়ন্ত্রণ, এটা আইনগত হোক, এটা প্রশাসনিক হোক, কিছু না কিছু থাকবে, কিন্তু সেটা সীমা আছে। সীমাটা হচ্ছে কি, তাদের সীমার মধ্যে তারা কিছু কাজ তো করতে পারবেন। কিন্তু যেমন প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করলেন শাহজাহান কবির সাহেব পুরানা পল্টন থেকে, এমপির মহান সংসদে এমপির একটা বিরাট দায়িত্ব, হাউস অব দি নেশনে উনি কথা বলবেন, কিন্তু সেই এমপি যখন ওই লোকাল গভর্নমেন্টের ইউনিয়ন পরিষদের ভিজিটি কার্ড, ওই টিন, ওই সৌদি আরবের খেজুরের দুম্বার গোশত, এগুলো বন্টন কীভাবে হবে সেটা নিয়ে ব্যস্ত থাকলে তাহলে কিন্তু এরা আর কাজ করার সুযোগ পাচ্ছে না। এইখানেই এই প্রবলেমটাই হচ্ছে যে আমরা যার কাজটা, প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব যে কাজ আছে, সেই নিজস্ব কাজ বাকি রেখে কিন্তু আমরা সবাই কিন্তু এখন নির্বাহী দায়িত্ব পালন করতে চাই। নির্বাহী দায়িত্বটা কি জিনিস, কোথায় করব, কতটুকু, এটা বোঝার চেষ্টা করছি না। নির্বাহী দায়িত্ব এখন ধরুন যে এমপি সাহেব যদি, এখানে তো নির্দিষ্ট করে দেওয়া আছে না, নির্দিষ্ট করে দেওয়া নাই, কারণ আইনগুলো এমনভাবে করা হয়েছে, লোকাল গভর্নমেন্টের যদি আইনগুলো বিশ্লেষণ করেন তাহলে দেখা যাবে যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এগুলোর আইন, এবং একটা হচ্ছে সংবিধান, যেটা প্রফেসর করিমুল্লাহ বললেন, সংবিধানের পরে আসা আইন, অ্যাক্টের পরে আসে বিধি বা রুলস, তারপরে সার্কুলারটা যখন সংবিধানকে ভঙ্গ না করে, আইনকে ভঙ্গ না করে, সার্কুলারটা লয়ের অংশ। কিন্তু আমাদের দেশের লোকাল গভর্নমেন্ট চলছে কিন্তু সার্কুলার দিয়ে, সংবিধান, আইন এবং বিধি এগুলো কিন্তু প্র্যাকটিস হয় না। এখন কোন সার্কুলারটা কখন আসলো, এখন সার্কুলারের মধ্যে কতগুলো সার্কুলার আছে এখন, যেমন অনেকগুলো মিনিস্ট্রি সার্কুলার দেয় লোকাল ডেভেলপমেন্টের জন্য অর্থ বরাদ্দ করে, যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার, এরকম অনেকগুলো মিনিস্ট্রি যখন একটা সার্কুলার দেয়, একটা জেলায় 100 টন গম দেওয়া হলো,
ওখানে হয়তো 10টা উপজেলা আছে, এর মধ্যে এটা বিভক্ত হবে, ডেপুটি কমিশনার এটা বিভক্ত করবেন, কিন্তু একটা ক্লজ লাগা আছে এমপি মহোদয়ের পরামর্শ গ্রহণ করিবেন, ওই সার্কুলারের মধ্যে লেখা আছে এটা। এখন এইটার বলে পুরোটাই কিন্তু এখন এমপি সাহেব, এমপি তো একজন না, এখন একটা জেলাতে এমপি অনেকে আছেন, এখন সেটাকে পরে উপজেলার উপরে, উপজেলা থেকে পরে ইউনিয়নের উপরে, তখন একটা জায়গা কিছু শক্তিশালীকরণের 12টা তখনই বাজে যাচ্ছে। জি, আর এই ক্ষেত্রে এই যে দর্শক আপনাকে ফোন করেছিলেন যে সাধারণ কবি সাহেব, যে এমপি, আপনি তো এটাই বলছিলেন লোকাল এমপির বাইরে যেতে পারছে না, এবং ওই যে 3M এর যে প্রভাব। এখন এটা জিনিসটা হচ্ছে কি যে এমপি সাহেবের তো যেমন এই যে কাজটা হলো, এখন যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি, সারা গায়ে করে ফেললাম, যেটা 15-20 দিনের মধ্যে আমরা 3বার চেঞ্জ করে ফেললাম, এটা এই কাজটাই তো এমপিদের কাজ ছিল। তার মানে এমপির ওই কাজে মনোযোগ দিচ্ছে না বলে এগুলো হচ্ছে। এটাই তো তাদের কাজ ছিল, যে কোথায় আমি কিভাবে লোকাল গভর্নমেন্টটাকে ওখানে আমি ঠিক করব, আইনটা ঠিকভাবে করব, কিন্তু আইনে আমি ওখানে তাদের কোনো মনোযোগ নাই। এটাই তো প্রমাণ করে যে একবার অর্ডিন্যান্স করার দরকারটা কি ছিল, কারণ এটা এত জরুরি হয়ে পড়লে অর্ডিন্যান্স করতে হচ্ছে। অর্ডিন্যান্স করার পরে দেখা গেল অর্ডিন্যান্স এটা কাজ হচ্ছে না, এখন আবার সংসদে বসে আইন পাস করতে হবে এটার। তাহলে এই আইনের যে ড্রাফটটা হয়েছে, এটা তো ইলেকশনও করতে হবে ডিসেম্বরের ভিতরে, আইনের যে ড্রাফটটা হয়েছে, তার যে জাস্টিফিকেশনটা লেখা হয়েছে, সেটাও আমি দেখলাম যে ঠিকভাবে লেখা হয়নি। এই তাড়াহুড়ার মধ্যে এটা কি প্রয়োজন ছিল? তো আমি বলতে চাচ্ছি এটাই তো এমপিদের কাজ ছিল। এখন কমিটিতে বসে কাজ করবেন, আইন প্রণয়ন করবেন এবং এটা ব্যালেন্স রক্ষা করবেন, ছাড়া এটা করছেন না। ওই সবাই ওই নিচের দিকের কি হচ্ছে এটা নিয়ে, এখন নিচের খবরই বেশি, নিচের খবর হচ্ছে ইলেকশন নিয়ে একটা টেনশন। ইলেকশন তো আমি ভালো কাজ করলে ইলেকশনে জিতবো, ওই যে সহজ জিনিসটাকে আমরা করছি না, ম্যানিপুলেট করে কিভাবে আমি জিততে পারবো ইলেকশন। একটা ইলেকশনটা হচ্ছে মুখ্য এখন, এটার জন্য ঘুষ দিতে হবে, এটা জনগণকে এক ধরনের ঘুষ দেওয়া, আমার লক্ষ্যে এক ধরনের ঘুষ দেওয়া, আমার লক্ষ্যে পার্টির মধ্যে রাখার জন্য কিছু সুবিধা দেওয়া, এটার জন্য এখন লোকাল গভর্নমেন্টের উপরে হস্তক্ষেপটা বেশি হচ্ছে। লোকাল গভর্নমেন্টের কতগুলো ডিস্টোর্টেড কালচার আমি বলবো এটা জন্ম হয়ে গেছে লোকাল গভর্নমেন্টের ভিতরেও, অনেকগুলো গলদ বাই দিস টাইম ওভার দি ইয়ার হয়ে গেছে। যেমন লোকাল গভর্নমেন্টও তারা যে টাকাটা পাচ্ছে, যে অর্থটা পাচ্ছে সরকার থেকে, এটাকে যে সুষ্ঠুভাবে পরিকল্পনা করে ব্যবহার করবে, তাদের মধ্যেও কিন্তু সেই বোধ কাজ করছে না। এখন ধরেন একটা ইউনিয়ন পরিষদ অ্যাভারেজ 15-20 লাখ টাকা সরকারের থোক বরাদ্দ পায়, যেটা দিয়ে তারা কিন্তু সুন্দর প্ল্যান করতে পারে, যতই ছোট হোক না কেন, কিন্তু সেটা করছে না। এরা কি করছে, 13 জন আছে, 13 জনের মধ্যে ভাগ করে নিচ্ছে, ভাগ করে নিয়েই এখন একটা কিস্তিতে আসলো 5 লাখ টাকা, 5 লাখ টাকাকে 13 ভাগ করলে এটা কি হচ্ছে? তাহলে এটা দিয়ে মাথার ছাতা হচ্ছে না, পায়ের জুতো হচ্ছে না, টাকাটা অপচয় হচ্ছে। এইরকম একটা গোলকধাঁধার মধ্যে কিন্তু আমরা পড়ে গেছি। একদিকে উপরের দিকের লোকদের কোনো এটা নিয়ে মাথা ব্যথা নাই, শুধুমাত্র রাজনীতি ছাড়া কতটুকু রাজনৈতিক উদ্দেশ্য সফল হবে, বা নিচের দিকের লোকগুলোর মধ্যেও এই যে টাকাটা পাচ্ছি আমি রাজ্য সুষ্ঠু ব্যবহার করব, এটা দিয়ে যে কাজ করানো, এগুলো নিয়ে কোনো সিস্টেম গ্রো করছে না। যে একজন দর্শকের প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। যে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সিলেটের পালাগঞ্জ থেকে সাতান বলছি। জি বলেন। জি, দলীয় নির্বাচন যেটা, এটাকে আমি স্বাগত জানাচ্ছি। কতদিন ডাইরেক্টলি ছিল, এখন ডাইরেক্টলি হবে, কিন্তু দলীয় ছিল হয়তো কিবা পর্দার আড়াল থেকে আগে সাপোর্ট করছেন, এখন সরাসরি করবেন, এটা ঠিক আছে। কিন্তু এই যে কাউন্সিলরদেরকে প্রতীক দেওয়া হবে না, মেয়র বা চেয়ারম্যানদেরকে দেওয়া হবে, এটা কতটুকু যুক্তিযুক্ত? আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি, এবং আমাদের প্রথমেই বললাম যে মাথা হচ্ছে দলীয়, দেহ হচ্ছে নির্দলীয়। কি অবস্থা হবে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছেন এখানে আলোচক যারা, তারা। আপনার প্রশ্নের জবাব ঠিক আমি দেবো না, আপনারা যেভাবে প্রশ্ন করেছেন ওই ধরনের আলোচনা করব। এই প্রথমে সবটি দলীয় প্রতীকে নির্বাচন করার কথা যে এসেছিল, তার থেকে পিছিয়ে আসলাম কেন? এই জায়গাটা রাজনৈতিক বিশ্লেষণ। রাজনৈতিক বিশ্লেষণটা কি? বর্তমান ইউনিয়ন পরিষদের সংখ্যা 4,500। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য সব মিলে যে 13 জন থাকে কর্মকর্তা ধরে, তাহলে 58,000 প্রার্থীকে আপনার মার্কা দিতে হবে, প্রতীক দিতে হবে, তাদের বাছাই করতে হবে। এই 58,000 প্রার্থী, শুধু 58,000 প্রার্থী না, এক একটা ওয়ার্ডে কম করে 8 জন 10 জন করে দাঁড়ায়। তাহলে আপনার 58,000কে 10 দিয়ে গুণ করলে 5,80,000 আপনার ক্যান্ডিডেট। আপনি বলতে চাচ্ছেন রাজনৈতিক দলগুলো এটা ম্যানেজ করার মতো তৃণমূল পর্যায়ে সামাল দিতে পারবে না বলে এটা হচ্ছে না। শুধু তাই না, আরেকটা কথা বলবো, এইটা চরম বিশৃঙ্খলা হবে। সেই থেকে বাঁচার জন্য আমরা কাউন্সিলর প্রতীক থেকে দূরে সরে আসলাম, নাম্বার 1। অনুরূপভাবে পৌরসভায় তাই। পৌরসভায় এখন 323টা পৌরসভা আছে,
323টা পৌরসভায় যদি প্রার্থী এখন দেখা যায় 3000-এর উপরে প্রার্থী, এর ভিতরে কাকে আপনি মনোনয়ন দেবেন? সব তো ঢোল ডগর নিয়ে বাঁশি সব নিয়ে রাস্তা নেমে গেছে। 4 জনের ভিতরে যদি একজন দেন, তাহলে ওই 3 জন যাবে বিরুদ্ধে। এখন কাকে দেবেন? এটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে আওয়ামী লীগের। কারণ যিনি চেয়ারম্যান হবেন ইউনিয়ন পরিষদের অথবা পৌর চেয়ারম্যান হবেন, উনি কিন্তু মার্কা নিয়ে ওনাকে দাঁড়াতে হবে, দলীয় প্রতীক নিয়ে দাঁড়াতে হবে। সে আওয়ামী লীগের নৌকো দাঁড়াক, বিএনপির ধানের শীষ দাঁড়াক, জামাত অবশ্য ব্যান্ড আছে, কিংবা জাতীয় পার্টির লাঙ্গল আছে, যেই দাঁড়াক প্রতীক নিয়ে দাঁড়ালে এই সমস্যাগুলো কিন্তু আসবে। এই অবস্থার ভিতরে আমি যেটা দেখি যে প্রত্যেকটি দল এখনো গোছানো না। যে আপনার এই প্রশ্ন নিয়ে ডক্টর কলিমুল্লাহর কাছে আসি, যে বলা হচ্ছে দল গোছানো না, আসলে যেটা বলা হচ্ছে যে যেটা এক মাস আগে আর একটা দল গোছানো না বলেই আমরা ওই যে গোজামিলে দিলাম, মাথাটা দিয়ে দিলাম হলো প্রতীকের, আর দেহটা দিয়ে দিলাম যে দল গোছানো না বলতে যে আওয়ামী লীগের পক্ষ থেকে এটা করা হয়েছে, 1 মাস আগে মন্ত্রিসভায় পাশ হয়েছে, অধ্যাদেশ হয়েছে। তো কিন্তু জিনিসটা হচ্ছে যে দলের গঠনতন্ত্রেই এই যে দলীয় প্রতীকে নির্বাচন করার ব্যাপারে বা কিভাবে করা হবে এই বিষয়গুলোই তো নেই। এটা তো হচ্ছে একটা বড় জিনিস। ডেফিনেটলি, মানে বিষয়টা খুব সুচিন্তিতভাবে যে আপনার কার্যকর করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি তা নয়। আমাদের কালচারটাই গোড়া থেকে আদতে অ্যাডহক বেসিসে চলছে, এবং এই অ্যাডহকিজম সর্বশেষ ম্যানিফেস্টেশন এখানটাও দেখালো বলে আমি মনে করি। কারণ আপনার এক অর্থে বলা যেত যে একটা গ্র্যাজুয়ালিস্ট অ্যাপ্রোচে আমরা যেতে চাই, সেই কারণেই মাথাটা আমরা রাখছি এই রকম। ইভেনচুয়ালি আমরা পুরো শরীরটা জুড়েই এই ব্যবস্থাটি কায়েম বা জারি, যেটা ডক্টর তোফায়েল বললেন যে মাথাকে আমি নির্বাচন করব দলীয়ভাবে, কিন্তু সেই মাথা তো যদি কোনো কারণে অপসারিত হয় বা মৃত্যু হয় বা কিছু হয়, খালি হয়, তখন কি হবে? তখন আপনার ওই ব্যবস্থাই নির্বাচন করে শূন্য আসন পূরণ করতে হবে। কোনো অবস্থায় কাউন্সিলরদের ওই প্যানেল করে আপনি তাকে এই জায়গাটায় নিয়ে আসতে পারবেন। তার ম্যান্ডেটের ধরন একরকম, আর যারা দলীয় প্রতীক নিয়ে নির্বাচিত, যেটা বললেন উপনির্বাচন, তাহলে ডেফিনেটলি উপনির্বাচন তো অবশ্যই করতে হবে। সেটা তো আইনের মধ্যে বিধান করা হয়নি। নানান রকমের অসম্পূর্ণতা কিন্তু থেকে যাচ্ছে, এবং এই বিষয়টা সুরাহা করতে হলে সুচিন্তিতভাবে যেটি দরকার ছিল আপনার আনফোল্ড করা। তাহলে তো নির্বাচন কমিশনকেও তো সারা বছরই ব্যস্ত থাকতে হবে প্রচন্ড ভাবে। মানে আমাদের সংসদ নির্বাচনের উপনির্বাচন তো মোটামুটি 10-15টা করতে হয় বিভিন্ন কারণে 5 বছরে। তো তখন তো 4000-4500-এর মধ্যে সবসময় দেখা যাবে উপনির্বাচন লেগেই আছে। আপনার হাইপার অ্যাক্টিভ একটা অবস্থায় থাকতে হবে, এবং কমিশনের জন্য এটা কিন্তু এক ধরনের ফরমাইশি কাজ, আপনার আউটসোর্সিং এর মতো। কাজটা মূলত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, তাদের সাংবিধানিক দায়িত্ব কিন্তু মূলত সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন এনশিওর করা। কিন্তু এই বিষয়টা সেরকমভাবে সাংবিধানিকভাবে সরাসরি প্রত্যক্ষভাবে তাদের ওই অর্থে দায় নেই, কিন্তু উপায়ও নেই, কারণ অন্য কোনো সংস্থাও নেই। আমাদের এখানে মানে ব্রিটেনের মতো কাউন্সিল ইলেকশনটা কন্ডাক্ট করছে না, তো ফলে সে ব্যাপারটা থেকেই যাচ্ছে। আর মূল সমস্যাটা ভিন্ন জায়গায়। সমস্যাটা হচ্ছে আমরা কগনিশন যে প্রসেসটা, সেইটার উপর একেবারেই জোর কম দেই। যে কোনো ক্ষেত্রে আমাদের কালচারে এটা পরিণত হয়েছে, অর্থাৎ চিন্তা শক্তি, সেটাকে কাজে লাগানো, চিন্তা করে তারপরে আগানো, যে প্যাকেজটা সুবিস্তৃত করা দরকার ছিল সেইভাবে সেটা না করে আমরা চট জলদি অ্যাডহক বেসিসে একটা অ্যারেঞ্জমেন্টে যাচ্ছি। আবার নতুন সমস্যা সংকট দেখা দিলে আরেকটা অ্যাডহক সলিউশনে যাচ্ছি। মানে এইভাবে আগানোর যে প্রচেষ্টাটা, সেটি আসলে আখেরে কতটা ভালো ফল দেবে সেটা নিয়ে বড় একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু হাজির করা যায়। জি ডক্টর তোফায়েল, তাহলে কি আমরা এর মধ্যেই ঘুরপাক খেতে থাকবো? এটা হচ্ছে জিনিসটা আমরা একটা নন ইস্যুকে ইস্যু করেছি, এবং এটা নিয়ে আমরা এখন আকাশ বাতাস প্রকম্পিত করছি, কিন্তু স্থানীয় সরকার এখন লাভ হচ্ছে না। স্থানীয় সরকার যেখানে ছিল যেই তিমিরে সেই তিমিরেই থাকবে। কারণ হচ্ছে স্থানীয় সরকারের যেগুলো সেই তিমিরে বলতে যেভাবে এমপির খবরদারি ছিল সেটা থাকবে, যেভাবে কেন্দ্রের খবরদারি বা যেটা এমপির খবরদারি বলে না, আমি তো এমপি, এটা হচ্ছে ওয়ান অফ দ্য এলিমেন্টস। ওখানে তো ভিতরেও তো ওই সক্ষমতা বলতে যা বোঝায় একটা কাজ করার জন্য, ওগুলোর দিকে তো আমাদের কোনো নজর নাই। এবং কোনো যে কালচারাল চেঞ্জগুলো যে হবে, তারা যে অর্থ করে দেওয়া হচ্ছে সেগুলোর ব্যবহার হবে, ওখানে যে অডিট হবে, এগুলোর এরকম অনেকগুলো ডিসিপ্লিনের জিনিস আছে। যেমন ধরেন একটা ছোট জিনিস, আমাদের
সারা বিশ্বব্যাপী এটা আছে। আমাদের যে নির্বাচিত প্রতিনিধিরা আসছেন স্থানীয় সরকারে, এরা কি পার্ট টাইম না ফুল টাইম, এটার কোনো ডেফিনিশন নাই। একজন যদি বছরের 365 দিনে কাজ করে তার কোনো রেমুনারেশন নেই, আর একজন যদি মাসে 2-4 মাস কোনো অনুপস্থিত থাকে তার কিন্তু কোনো খবরদারি নেই। শুধুমাত্র মিটিংয়ে আসলেই 3টা মিটিং হলেই শেষ হয়ে যাচ্ছে। এখন অন্যান্য দেশে যে ইভেন ভারতেও যদি দেখেন এই নির্বাচন হচ্ছে, নির্বাচনটা দলীয় ভিত্তিতে হচ্ছে এবং কাউন্সিলররা নির্বাচিত হচ্ছে। কাউন্সিলররা মেয়র করছেন, মেয়র কিন্তু ফুল টাইম। মেয়র একটা ছোট পরিষদ করছেন, সেটাও ফুল টাইম। তাদের জন্য ফুল টাইম অফিস থাকছে, কিন্তু তারা ফুল টাইম রেমুনারেশনও পাচ্ছে। তখন কিন্তু আপনারা এবং বাকি যারা আছেন তারা স্থায়ী কমিটিতে আছেন, তারা বিভিন্ন কমিটিতে আছেন, তারা তাদেরকে জবাবদিহিতা করছেন এবং তারা ফুল টাইম কাজও না, তারা ফুল টাইম স্যালারিও নিচ্ছে না। আমার এখানে কিন্তু ফুল টাইম আর পার্ট টাইম আর বলে কিছু নাই, দায়িত্বের বিভাজন নাই, সমস্ত কিছু চেয়ারম্যান এক। মেম্বারদের আসলে কোনো বা কাউন্সিলরদের কিন্তু রিয়েল কোনো রেসপন্সিবিলিটি নাই, যদি আনলেস অ্যান্ড আনটিল দি মেয়র অ্যাসাইন সামথিং টু দেম। তো এইগুলো এই জন্য বলছি সাবস্ট্যান্টিভ রিফর্মের দরকার ছিল এখানে, কারণ সমাজ আগাচ্ছে, দেশ আগাচ্ছে বিভিন্ন রকমভাবে। ওইটাকে আমরা এখনো পর্যন্ত একটা মান্যতার আমলে রেখে দিয়েছি এই প্রতিষ্ঠানটাকে। কর্মকর্তা কর্মচারী একটা উপজেলাতে আমি একটা হিসাব করে দেখেছি 1600 কর্মকর্তা কর্মচারী আছে। উপজেলা অফিসের যে ইউনিয়ন পর্যন্ত যে কর্মকর্তাদের তালিকা আছে সবটা মিলিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী মিলে প্রায় 1500 থেকে 1600 কর্মকর্তা কর্মচারী আছেন, যারা এই নতুন বেতন স্কেলে একটা বড় খরচ কিন্তু গভর্নমেন্টের হবে। এটা আগে আমি যখন হিসাব করেছিলাম 12-13 সনে, তখন 40 কোটি টাকা একটা মাঝারি ধরনের উপজেলাতে খরচ হতো। এখন সেটা হয়তো 60-70 করে ছাড়িয়ে যাবে। কিন্তু এই 1400-1500 স্টাফ উপজেলায় থাকার পরও উপজেলা পরিষদে মাত্র 2 জন স্টাফ। 70-80 কোটি এখন যে বেতন বৃদ্ধি হওয়ার কারণে বিভিন্ন কারণে যে 60 থেকে 70 কোটি টাকা খরচ হবে, উপজেলা পরিষদ খরচ করবে 1 কোটি টাকা মাত্র। ইউনিয়ন পরিষদ এলাকাতে 7টা মন্ত্রণালয়ের 20 জনের মতো কর্মকর্তা কর্মচারী আছেন, স্কুল শিক্ষক উন্নয়নের বাদে। ওখানে ইউনিয়ন পরিষদে আছেন একজন লোন সেক্রেটারি, লোন সচিব, একজন একজন সচিব, প্রধান মুখ্য সচিব। কিন্তু আইনের মধ্যে বলা আছে যে 7টা মন্ত্রণালয়ের 13টা ডিপার্টমেন্ট এর কর্মকর্তা কর্মচারীগণ ইউনিয়ন পরিষদে হস্তান্তর যোগ্য, কিন্তু হস্তান্তর যোগ্য আছে, হস্তান্তর এখনো করেনি, 6 বছর চলে গেল, অথচ ওখানে কোনো ম্যান পাওয়ার নেই। আর যারা ওখানে কাজ করেন তাদের কিন্তু ওই অফিসটা শুধুমাত্র হেলথ ছাড়া, ফ্যামিলি প্ল্যানিং ছাড়া আর কারো কোনো বসারও জায়গা নেই। ইউনিয়ন পরিষদে একটা ভবন হয়ে গেছে, সেই ভবনটা খালি, ওখানে কেউ বসেন না। তো এগুলো কি সরকার দেখছেন না? খালি এই দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করাটা এত ইম্পর্টেন্ট হয়ে গেল। এই যে প্রতিষ্ঠানতে কাজ করছে না, অথচ আমি খরচ করছি, কিন্তু কর্মচারী আমার কর্মকর্তা আছে, কিন্তু ইউনিয়ন পরিষদ নতুন করে লোক দেওয়ার দরকার নাই। যে লোকগুলো ইউনিয়ন লেভেলে কাজ করছে তাদেরকে দিলেই কিন্তু যে এই চিত্রটা পরিবর্তন হয়ে যায়। আমি বলতে চাচ্ছি যে আমাদের করার তো অনেক কাজ আছে। জি, তাহলে এখন এখানে খরচ করাটাই হচ্ছে মুখ্য, খরচ করাটাই হয়ে গেছে এখন মূল জিনিস, অন্য কিছু না। না, আমি তা মনে করি না। তাহলে কি? আমি যেটা মনে করি সেটা হলো যে আমার ফান্ড আছে, ফান্ডটাকে খরচ করব না। স্থানীয় শাসনের মডেল যাই হোক না কেন, এটা নিয়ন্ত্রণ কে করছে? স্থানীয় সরকার, গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় রাজনৈতিক সরকার যেটা বলি না, সরকার না, একটা মন্ত্রণালয় এতগুলো বিষয়ে, এতগুলো ইউনিয়ন, এতগুলো পৌরসভা, এতগুলো সদস্য, তাদের নিয়ন্ত্রণের ক্ষমতা একটা জায়গায় একটা মন্ত্রণালয়ের স্থানীয় সরকার। এটা কি করে হয়? ইন্ডিয়ায় যেমন উনি বললেন স্টেট গভর্নমেন্ট এটা সেই রকম আছে, তারা করে এবং এই কাজগুলো হয় স্ট্যান্ডিং কমিটি। যেমন পশ্চিমবাংলায় 141টি ওয়ার্ড কাউন্সিল আছে, তারা নির্বাচিত হয় এবং তারা মিলিয়ে আবার কিন্তু মেয়র করে। এই মেয়রের পদবি এবং তার কাজ উনি বলেছেন, আমি বলবো না। গান্ধীজি 1935-এর আগে উনি বলছিলেন আমি পঞ্চায়েত রাজ কায়েম করতে চাই। পঞ্চায়েত রাজের ভিতরে উনি বলেন আমি গ্রাম পঞ্চায়েত করতে চাই। উনি একটু আগে যা বলেছেন অনুরূপ সেরকমভাবে বলেছেন। কি জন্য? যে গ্রামের মানুষকে শক্তিশালী করতে হবে, দরিদ্র দূর করতে হবে, গরিবী হটাও করতে হবে এবং তাদের স্বাবলম্বী করতে হবে। আর একটা কি, স্বশাসন তাদের এনে দিতে হবে, আত্মনির্ভরশীল আনতে হবে। গান্ধীজি বলেছিলেন, সেই জন্য স্থানীয় স্বায়ত্তশাসনের কথা বলছিলেন এবং তার থেকে আমাদের এখানে সবকিছুই হচ্ছে, কিন্তু স্বশাসনটা তো হচ্ছে না। আচ্ছা, নিয়ন্ত্রণ হচ্ছে এখন, যা ইচ্ছে তাকে রাখছে, যা ইচ্ছে তাকে রাখছে না, নানা কারণে। এখন এইটা স্থানীয় সরকার শাসনের যেটা বড় সবচেয়ে শক্তিশালী
সেটা হলো স্ট্যান্ডিং কমিটি, যেটা ডক্টর তোফায়েল বলেছেন। স্ট্যান্ডিং কমিটিগুলো ফাংশন করে না, টাকা ভাগাভাগির ব্যাপার নিয়ে ফাংশন করে। আর সবচেয়ে ক্ষতি হবে যেটা হলো যে রাজনৈতিক দলগুলোর যে গোজামিলের ব্যাপারটা আছে, গোজামিল দিতে যাচ্ছে, এই গোজামিলের ফলে পার্টিতে গোজামিলের ধারা চলে আসবে এবং প্রত্যেকটি জায়গায় দেখা যাবে যে এই যে গোজামিল দোটানা আমরা বলছি, এর ফলে পার্টির ভিতরেও আপনার 2 ভাগ 3 ভাগ 4 ভাগ হবে এবং এইটা একটা গোজামিলের পার্টি আমরা হবে। শেষ করে যদি নিয়ে আসি তাহলে উপায়টা কি? আমি তিনজনের কাছে আসবো, উপায়টা কি এটা থেকে বেরিয়ে আসার? সুসংহত শক্তিশালী একটা স্থানীয় সরকার কিংবা পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ করতে হলে প্রথমে যেটা দরকার সেটা হলো যে তাদের ক্ষমতায়ন করা, তাদের জবাবদিহিতা নিশ্চিত করা, তাদের স্বচ্ছতা নিশ্চিত করা, এবং সবচেয়ে বড় কথা হলো বঙ্গবন্ধু যেটা বলেছিলেন যে সরাসরি অর্থ তাদের হাতে দিয়ে দেওয়া। এখন সে অর্থ যেতে যেতে এখান থেকে 100 টাকা বরাদ্দ হলে ওই ইউনিয়ন পরিষদের মেম্বার এবং গ্রামে যেতে যেতে পায় হলো 10 টাকা। ওই যেটা বললেন যে 90 টাকা স্থানীয় এমপির পরামর্শে কাজ করবেন, 90 টাকা দুর্নীতির ভিতরে চলে যায়। মূল যে বিষয়টা আমি আবারও সেই জায়গাটায় যেতে চাই যে স্থানীয় শাসনের যে ধারণাটা, সেই ধারণা থেকেই মূলত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিকাশ। এবং আমরা সরকার ভেদে সাম্প্রতিক কাল পর্যন্ত দেখেছি শাসক দলের মহাসচিবরা এই মন্ত্রণালয়ের পৌরোহিত্য করেছেন। এখন তার বাইরে নতুন মাত্রা যুক্ত হয়েছে। আপনার যেই পরিবারটি সবচাইতে ক্ষমতাশালী দেশে, সেই পরিবারের সংশ্লিষ্ট কিনশিপ বন্ধনে আবদ্ধ বৈবাহিক সূত্রে তেমন একজন ব্যক্তি তিনি পৌরোহিত্য করছেন। তো ফলে ক্ষমতার যে মূল জায়গাটা, সেইটা কিন্তু ওই ট্র্যাডিশনটা, ওই ধারাবাহিকতাটা কিন্তু অব্যাহত আছে। এবং এটাই বাংলাদেশের রাজনৈতিক কালচারের মেইন স্ট্রিম যে প্যাটার্ন, সেটি আমাদের ভুলে গেলে চলবে। এটা রিয়ালিটি, এবং এই রিয়ালিটিকে মাথায় রেখে আমার পরামর্শ সেটি হচ্ছে যে সর্বস্তরে আপনার সুচিন্তিতভাবে কোন জায়গাটায় নিয়ে যেতে চান শাসক দল হিসেবে বা শাসক দলের প্রধান হিসেবে, আপনার যে চিন্তার আপনার যে বিস্তৃতি, সেটি ক্রমে ক্রমে খোলাসা করা দরকার। কারণ অ্যাডহক যে কালচারটা, এটা যদি প্রিভেইল করতে থাকে, আমাদের অনেক গবেষণা অনেক কিছুতে তো এরকম খোলাসা করা আছেই, কিন্তু আমরা কি এগোতে পেরেছি? এই যে অ্যাডহকিজম, এইটাই সবচেয়ে বড়। আপনাকে শেষ করতে চাই। এটা শেষ করতে চাই এটা বলে যে স্থানীয় সরকারের প্রয়োজনীয়তা, এটা উপলব্ধি আমরা করছি না কেন, সেটা একটা বিস্ময়ের ব্যাপার। 16 কোটি মানুষের একটা দেশ, সেই একটা দেশকে একটা মাত্র কেন্দ্র থেকে একটা মাত্র পার্লামেন্ট দিয়ে পুরো দেশটার কিন্তু প্রশাসন, উন্নয়ন এবং সেবা এটাকে রাখা সম্ভব না। সমাজে অস্থিরতা এত বেশি হচ্ছে এখন, কারণ হচ্ছে আস্তে আস্তে এই প্রতিষ্ঠানগুলোর ইরোশন, অবক্ষয় হওয়ার কারণে এখন সমাজে কিন্তু শান্তি শৃঙ্খলা, সম্প্রীতি এগুলো রক্ষা করা খুব দুষ্কর হয়ে পড়েছে। এখন ধরতে গেলে বিচার, যদি বলেন আপনি বিচারের কথা যদি আসি, এখন কিন্তু গ্রামীণ সমাজে কোনো বিচার নাই। এটা এক ধরনের জোর জবরদস্তির সমাজ চলছে। আগের সময় যারা চেয়ারম্যান মেম্বার, তারা যে রোলটা প্লে করতে পারতো, এখন সেটা পারছে না। কিন্তু বিশেষ করে এখন যে জঙ্গি হুমকি মোকাবেলার ক্ষেত্রে এটাকে অনেক বেশি কাজে লাগানো যেতে পারত। ব্রিটিশের টাইমে যে চৌকিদারি পঞ্চায়েত হলো 1870 সনে, এটা একটা প্রেক্ষাপট আছে। তখন কৃষক বিদ্রোহ এবং অন্যান্য সিপাহী বিদ্রোহের পরবর্তী সময়ের যে বিদ্রোহগুলো লাগাতার, তার প্রেক্ষাপটে কিন্তু চৌকিদারি পঞ্চায়েত এসেছিল। চৌকিদারদের একটা দায়িত্ব ছিল সন্দেহজনক ঘোরাফেরা করা লোককে চ্যালেঞ্জ করবে, তাদেরকে 24 ঘন্টা আটক রাখতে পারবে। মানে আমি বলতে চাচ্ছি যে ওই সময়ও কিন্তু তারা এটাকে ব্যবহার করেছে। কিন্তু আমরা দুর্ভাগ্য, গণতান্ত্রিক সমাজে এসেও কিন্তু আমরা ওই লেভেলে গণতান্ত্রিক সমাজটা প্রতিষ্ঠা করতে পারছি না। আমাদের এই অবস্থা, আমাদের রাজনৈতিক নেতৃত্ব যত যদি বুঝতে পারে, যত তাড়াতাড়ি বুঝতে পারবে, ততই আমাদের জন্য মঙ্গলজনক। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম, জানি না শেষ পর্যন্ত কোন দিকে যায়। আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে এখানে এসে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।